প্রতিক্রিয়া মানে হলো কি, ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমি তো স্বাভাবিক কারণে এখন ওই মিছিল আমাদের যাওয়ার কথা না। যখন আক্রান্ত হলো আমাদের কর্মীরা, তখন আমি আইজিএম হাসপাতালে গেছি। এখানে প্রায় 10 থেকে 12 জন আইজিএম হাসপাতালে এসেছে। তার মধ্যে আপনাদের সঙ্গে যারা সাংবাদিকতা করেছে তারাও আক্রান্ত হয়েছে। এবং যেটা শুনলাম যে ধাক্কাধাক্কিতে পুলিশ প্রথম ব্যারিকেড ভেঙেছে, মেরে চলে গেছে, পুলিশও অ্যালাউ করেছে। এরপর হঠাৎ করে কথা নয় বার্তা দেই টিয়ার গ্যাস সেল দিতে আরম্ভ করলো। এবং এটাও আমি বলবো তো যে আমি ভিডিওটা ফুটেজটা দেখলাম, এটা তো পাগলের মতো, কোথায় কাকে মারছে কোনো ঠিকানা নেই। তাতে এখন পর্যন্ত যেটা খবর 25 থেকে 30 জনের মতো সিরিয়াস ইনজিউর্ড হয়েছে। এবং পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, এটাকে পড়েছে টিএসআর চেয়ারের উপর। আমাদের কর্মীদের তো হয়েছে। এরপরে তারা দেখা গেল এই সিআরপিএফ তারা উত্তেজিত হয়ে আবার আমাদের উপরে লাঠিপাঠা করেছে। এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গোটা মিছিলটা শান্তিপূর্ণ ছিল। আমি যদ্দূর খবর নিয়েছি তাদের কাছ থেকে, আমাদের নেতৃত্বের কাছ থেকে, তারা বক্তৃতা যখন করছিলেন তখন পুলিশ বিরাট প্ররোচনায় এই ঘটনাটা ঘটেছে। তারপরে স্বাভাবিক কারণে ছাত্র যুবরা তারা উত্তেজিত হয়েছে, উত্তেজিত হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙেছে। তাহলে এইটা হলো বিজেপি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা এখন মিটিং মিছিল করার জন্য লোক পায় না। মূল কথাটা এটা। গোটা রাজ্যে আজকে আগরতলা শুধু না, উদয়পুরে হয়েছে, খোয়াইতে হয়েছে, গত 3-4 দিন যাবত গোটা রাজ্যে চলছে। যেভাবে যুবকরা নামছে, সিপিআইএম না শুধু, আমাদের ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বে, তাতে আতঙ্কিত। সেই আতঙ্ক বিজেপির যুবকরা রাস্তায় নেমে করতে পারবে না বলে পুলিশকে দিয়ে আমাদের যুবকদের নিবৃত করার চেষ্টা করছে। তবে এটা বলছে আরো জিদ বেড়েছে যুবকদের, আরো বেশি করে এই সরকারের বিরুদ্ধে ছাত্ররা যুবরা আজকে লড়াই করবে। মথার একটা ডেপুটেশন আছে, আমি গিয়ে ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা, তারপরও দেখা গেল ছাড়ছে না। সন্ধ্যা হয়ে গেছে। আমি 2টার সময় বললাম যদি আপনারা না ছাড়েন, কেস থাকে তাকে ফরওয়ার্ড করে দিন। আমাদের আইন যারা আছে আইনজ্ঞ তাদের সঙ্গে কথা বলবো, ওনারা কেস দেয়, কেস দেয়। এরপরে যখন সন্ধ্যাবেলা পর্যন্ত যখন ছাড়ে না, তখন আমি এসপি ওয়েস্টকে বলব যে কি হলো, আমাদের সঙ্গে আপনার অফিসাররা যদি কথা বলার পরে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা, সেটা পঞ্চায়েতের মেম্বার ছিলেন, পার্টির লোকাল কমিটির মেম্বার, তফসিলি সমাজের মধ্যে সে একজন প্রভাবশালী লোক, তার বিরুদ্ধে এরকম হয়, এরকম হয়েছে আমি তো জানি না, এটা আমি খোঁজ দিয়ে দেখছি। তারপরে দেখা গেল ঘন্টাখানেক পরে ওর স্ত্রী ফোন করলো যে আমাদের খবর দিয়েছে আমরা যাওয়ার জন্য, ওনাকে নাকি ছেড়ে দেবেন। আমি বাবা ঠিক আছে যাও তোমরা। গেছে পরে আরো ঘন্টাখানেক পরে ওকে ছেড়েছে। ছাড়ার পরে দেখা গেল থানার চতুর্দিকে বিজেপির কর্মীরা দাঁড়িয়ে আছে। যে তাহলে কি করে আমরা যদি বেরোই এই সময় এত রাত্রিবেলা, তাহলে কি হতে পারে? স্বাভাবিক সময় আতঙ্কিত। আমাকে জানানোর পরে আমি এসডিওকে ফোন করলাম যে কেমন হলো এটা, আপনি এমন সময়তে ছাড়লেন, তার তো এখন জীবন সংশয়, এর যে থানাতেই ভালো ছিল, কন্যা আসানের ব্যবস্থা করছি। এরপর দেখা গেল প্রায় আরো আধা ঘন্টা 45 মিনিট বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে রইল, আজকে সকালে সে বাজার করেছে, পাড়ার সবাই এসেছে, তার ঘরে কি হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি। আজকে দুপুরবেলা 12টার সময় পুলিশ এসে বলছে আপনার বিরুদ্ধে কেস আছে, আপনাকে যেতে হবে। আমরা যাবো, যাবেন না একটু ইন্টারভিউ করবো। নিয়ে গিয়ে দেখল তাকে গ্রেপ্তার করতে হয়েছে। এবং এখন বাকিটা আমাদের উকিল বাবুরা বলবেন, বলার পরে যদি কিছু থাকে বলবো।
এই যে একটা আমাদের মিছিলে গোটা রাজ্যের মধ্যেই খয়েরপুর বিশালগড়ের মিছিল এটা আলোড়ন তৈরি করেছে, মানুষ উৎসাহিত হয়েছে। আর বিজেপি ওই দিন যে আমাদের বাড়ির সঙ্গে ঝামেলা করার চেষ্টা করেছে, খয়েরপুর, ওল্ড আগরতলা, জিরানিয়ার লোক বেশি নয়, আগরতলা থেকে পর্যন্ত লোক নিয়েছে, টাকার জন্য কনস্টিটিউন্সি থেকে লোক করছি। বিজেপির মিছিল করার জন্য কোনো পারমিশন লাগে না, পরে তারা আমাদের বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা নেই এই কথা বলে অনুমতি দিচ্ছে না, যেমন খয়েরপুর অনুমতি দিইনি। বিজেপি এর আগের দিনও করেছে, আমি তখন খয়েরপুর, পরের দিনও করবো, আমাদের অনুমতি দেব না। ফলে এই বিষয়গুলো আমরা আমাদের যারা আইনবিদ আছে তাদের সঙ্গে কথা বলছি, আমরা এই বিষয়গুলো এটা আমার সিভিক রাইট, এটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি দাবি নিয়ে কথা বলবো। পুলিশ যেভাবে আমি প্রথমেই বলেছি ওভার টাইম মিথ্যা কেস গ্রহণ করে আমাদের নেতা কর্মীদের হ্যারাস করছে, ভয় দেখাচ্ছে, সেই জায়গায় আমরা এই সমস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি কিনা আইনগত, এটা আমাদের তারা দেখবেন পরীক্ষা নিরীক্ষা করে আমরা এফআইআর না নিলে সেটাও আমরা কোর্টে যেতে পারি কিনা, এসপিকে জানাবো, তারপরে যদি না আমরা কোর্টে যাবো। এটা তো অ্যাজ পার পুলিশে সুপ্রিম কোর্ট থেকে বলেছে কেউ এফআইআর নিয়ে গেলে তার এফআইআর রিসিভ করতে হবে, সঙ্গে সঙ্গে তাকে রিসিভ দিতে হবে। কিন্তু ত্রিপুরায় সুপ্রিম কোর্ট থেকে সমস্ত কোর্টের যে রায় তার যে ভার্ডিক্ট বাতিল, এখানে বিজেপির আলাদা। আমি কমপ্লেন করা আমার দায়িত্ব, কমপ্লেন কি হবে কি না হবে পুলিশ তদন্ত করবে, বিচার করবে, কিন্তু এটা তো আমাদের এফআইআর রাখে না, আমাদের এফআইআর ইনকোয়ারি হয় না, কিন্তু তাদেরকে ডেকে এনে এফআইআর করা হয় অফ দ্য রেকর্ড যদি কথা বলি আমরা, এবং এরপরে আমাদের কর্মীদের বিরুদ্ধে কেস দেওয়া হয়, হ্যারাসমেন্ট করা হয়। তবে এটা বেশি দিন চলতে পারে না, এটা চলতে মানুষ দেবে না। করার পরে দেখা গেল প্রচন্ড বৃষ্টি ছিল, এই বৃষ্টি ভিজা অবস্থাতেই আমাদের মানুষ কেউ মিছিল থেকে বের হয়নি, আমরা করেছি। আমরা যখন এসেছি তখন বিজেপি দলের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া, আমরা জানি পুলিশও বলেছে অনুমতি হয়নি, উপস্থিত হয়ে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় চলে এসেছে, লাঠি সোটা বিভিন্ন ধরনের ব্যাগ ভর্তি কি জিনিসপত্র। আমরা যখন আমাদের মিটিং করছি, আমি আলোচনা করার পরে আমাদের সম্পাদক জিতেন চৌধুরী যখন আলোচনা করছেন, তখন এখানে হঠাৎ করে ওই মিছিল থেকে ঢিল আসতে শুরু করলো আমাদের বাড়িতে, গুলতি দিয়ে, নতুন আবিষ্কার, গুলতি দিয়ে তারা এটা আরম্ভ করলো। যদিও পরবর্তী সময়তে পুলিশ তাদেরকে আটকেছে, কিন্তু প্রায় 1.5 ঘন্টা এই যে একটি সড়ক, যেটি বুজ্জনগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক, জিবি হসপিটালের সড়ক, অ্যাম্বুলেন্সও আসে, কোনো কিছু চলতে দেয়নি। আমরা আমাদের কর্মীদের শান্তিপূর্ণ রেখেছি, রেখে আমরা পুলিশ বলছে আমাদের সহযোগিতা করুন, আমরা চেষ্টা করেছি, তারপরে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাক্রমে যেটা বলতে চাই, আমাদের যে অনেক প্রস্তুতি, আমরা তো পুলিশকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, সোশ্যাল মিডিয়াতে এসেছে। আগের দিন রাত্রেবেলা আমাদের যে যাত্রাবাড়ি বাড়ি, রাত্রে 2টার সময় আমাদের বাড়ির সামনে 2টা বিকট আকারের বোমা চার্জ করে। আমাদের বাড়িতে আমাদের কর্মীরা ছিলেন, যেহেতু মিছিল হবে, গোপনীয়তাতে কিছু নেই, তার প্রস্তুতির জন্য তারা বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে দেখেছেন একটা বোমা ফেটেছে, একটা ফাটেনি। সঙ্গে সঙ্গে এনসিসির এসডিপিও কে বলেছেন, তিনি সঙ্গে সঙ্গে পুলিশও পাঠিয়েছেন, তারাও এসে প্রত্যক্ষ করেছে। আমাদের বাড়িতে যে সিসিটিভি আছে
তার ফুটেজও ধরা আছে। ওই দিনই লিখিতভাবে তার অভিযোগ আমরা জানাই পুলিশে। এইটার কোনো তদন্ত এখন পর্যন্ত করেনি। ওই দিন রাত্রে এসে দেখে দেখে গেছে। নির্দিষ্ট নাম ওই এলাকারই কিছু ছেলে যারা বিজেপির এই সমস্ত গুলমারের সঙ্গে যুক্ত, তাদের নাম সব দিয়ে আমরা করেছি। আমাদের মিটিং মিছিল সবটাই শান্তিপূর্ণ আমরা করেছি। করার পরে সবাই যার যার বাড়িতে গেছে। ফরওয়ার্ডিং এসেছে, সে সবচেয়ে বেশি আতঙ্কিত লোক, আতঙ্ক তৈরি করার লোক, তাকে ছাড়া যাবে না। তাই এই রাজ্যের মানুষ যে এই সরকারের কাছ থেকে কোনো বিচার কি পাবে, এই প্রশ্ন ওই সমস্ত এলাকা আজকে ঘরে ঘরে বিরাজমান। তাই আমি বলবো যে এই ঘটনা নিন্দা করছি। বিজেপি দল না, পুলিশের কিছু অফিসার তারা ওভার টাইম আজকে বিজেপিকে রক্ষা করার জন্য, বিজেপিকে গার্ড করার জন্য যে কাজ করছেন, আমরা কথা বলছি, আমি যারা আইনজীবী আছে তাদের সঙ্গে কথা বলছি। এই ধরনের অফিসার যারা এই সমস্ত মিথ্যা কেসগুলো সাজাবার জন্য তারা দায়িত্ব নিয়েছেন বিজেপির পক্ষে, তাদের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা নেওয়া যায় তা পরীক্ষা করে আমার পাশের দুজন সবচেয়ে সিনিয়র আইনজীবী আছেন, তারা দেখতে আমরা বলেছি। তারপরে বিষয়টা আজকে আইনগত বিষয়টা তারা কথা বলবেন। আমার মনে হয় তারা আইনের বিষয়টা তারা বললে ভালো হবে। আপনাদের হঠাৎ করে আমরা খবর পেলাম আমাদের পার্টির লোকাল কমিটির সদস্য, সে বৃদ্ধনগর পঞ্চায়েতের একটা সময়ের জন্য পঞ্চায়েতের সদস্য ছিলেন, তফসিলি জাতীয় সমন্বয় সমিতির জিরানিয়া মহকুমার একজন গুরুত্বপূর্ণ নেতা, সহসম্পাদক। তার বাড়িতে, তার দোকানে, এখানে যখন মিটিং চলে সেখানে দোকান ভেঙে তার এখানে পতাকা তুলে দিয়েছে, বিজেপির পতাকা। সে সন্ধ্যাবেলা বাড়িতে গেছে, গিয়ে সেরে সে তার দোকান থেকে পতাকাটা সরিয়ে দিয়েছে। তার বাড়িতে গিয়ে তখন রাত্রেবেলা 10টার সময় বিজেপির সমাজ বিরোধীরা অতর্কিত তার গেট ভেঙে বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে। কাজও তার পরিবার সহ তারা এটাকে প্রতিহত করে, কিছু করতে পারে না। এরপরে দেখা গেল যে আক্রান্ত হলো, রাত্রি 12টার সময় হঠাৎ করে পুলিশ এসে তাকে নিয়ে গেল যে থানাতে একটু যেতে হবে। কেন যেতে হবে? না, আমরা পরে বলবো, আপনি চলেন আমাদের সঙ্গে, কিচ্ছু হবে না, আপনার নামে কোনো কেস টেস নেই। তার স্ত্রীকে, তার মেয়েকে এভাবে কথা বলেছে, নিয়ে গেছে। আমাকে জানার পরে আমি তখন ওসিকে জিজ্ঞেস করলাম, তারপরে কেন তাকে এনেছেন, কোনো কি কেস আছে? না স্যার, কেস নেই, তবে তাইনের উনি যে ওনার দোকান টোকান এগুলি আছে, এই নিয়ে একটু গালিগালাজ করেছে, তাতে এলাকাতে একটা আতঙ্ক বিরাজ করছে, আমরা ওনার সেফটির জন্য থানাতে গেছি। বাহ! তারপর আমি এসডিপিও বলছি, জিরানিয়ার যে এসডিপি, তিনিও প্রায় একই কথা বলছে, আপনি চিন্তা করবেন না স্যার, আমরা কালকে সকাল 10টার মধ্যে ওনাকে ছেড়ে দেবো, বাড়িতে গিয়ে দিয়ে আসবো দরকারকে। তো স্বাভাবিক কারণেই দুইজন দায়িত্বশীল পুলিশ অফিসার, একজন ওসি আর একজন এসডিপি, আমরা তো নতুন না ত্রিপুরা রাজ্যের মধ্যে, তাদেরকে ব্যক্তিগতভাবে জানি। তারা যখন কথা বলে, কথাতে বিশ্বাস করতে হবে, সরকারি যেই থাকুক না কেন। দেখা গেল যে 10টা না, 12টা না, 1টা যখন বাজে, তখন আমি আবার ওর স্ত্রী যখন ফোন করলো, যেহেতু ওনাকে তো ছাড়েনি, আমি আবার এসডিপিকে, আপনারা জানেন এটা আপনাদের বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এসেছে। গত 13 তারিখ খয়েরপুরে জিরানিয়া মহকুমার পক্ষ থেকে জনজীবনের এই যে আমাদের বিভিন্ন সমস্যা, দাবি এগুলো আছে, তার ভিত্তিতে সারা রাজ্যে যে আমাদের মিছিল, সভা, ডেপুটেশন এগুলি হচ্ছে, আমরা এটা করেছিলাম। পুলিশ শেষ মুহূর্তে আমাদের অনুমতি দেয়নি,
তারপরে এখানে আমরা উপস্থিত হয়ে যখন দেখি শত শত লোক উপস্থিত হয়েছিল, যেটা যাত্রাবাড়ি খয়েরপুর, এটা আমাদেরই বাড়ি, সেখানে আমরা অস্থায়ীভাবে আমাদের একটা অফিস করে কাজ করি। আমরা কথা বলে যে অল্প সময়ের জন্য একটা মিছিল আমরা করব, এরপরে আমরা আমাদের বাড়ির ভেতরে মিটিংটা করবো। থেকে লোক নিয়েছে, তারপরেও তারা 70, 80, 100 জমায়েত করতে পারেনি। আমরা খুব শান্তিপূর্ণ হবে, কারণ আমরা জানি সামনে নির্বাচন আসছে, শান্তি রক্ষা করা আমাদেরও দায়িত্ব। মানুষ জানতে চায়, মানুষ এখন আমাদের পক্ষে আসছে। বিজেপির প্রচুর লোক আমাদেরকে বলছে আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমরা এখন আসতে পারছি না, আমরা আসবো। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন পুলিশকে নিয়ে তারা আমাদের কর্মীদের, নেতাদের ভয় দেখিয়ে করছে। আজকে আমার দেখলাম উদ্যোগনগর থানা, আর সকালবেলা আমার ছোট ভাইয়ের মেয়ে ফোন করছে যে জেঠু আমাদের বাড়িতে এসে বলছে যে এরকম এরকম যারা যারা নাম বলে যে তাদের একটু বলেন উদ্যোগনগর থানাতে আসতে। কেন? ও কিছু বলছে না, গিয়ে দেখা করতো, তাদের বিরুদ্ধে কেস আছে। আমি যে কেস দিলাম আমাদের বাড়িতে বোমা নিক্ষেপ করবো, সেই কেসের কোনো ইনকোয়ারি নেই। দেখা গেল উল্টো আমাদের বাড়িতে যারা আছে, আমার ভাই, আমার ভাতিজা, আমার অন্যরা যারা পাড়া প্রতিবেশী, যারা বরাবর আমাদের বাড়িতে থাকে, তার বিরুদ্ধে আরেকটা কেস উদ্যোগনগর থানা বলছে, তার আগে থানা দেখা করতে হবে। আমি আমাদের উকিল বাবুদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে কেন থানা দেখা করতে, যদি দেখা করতে তোর নোটিশ দেব, তারা আইনগতভাবে আগে আমরা দেখবো বিষয়টা। তাহলে দুটো থানায় আমি বলবো, এবং তাতে সিনিয়র অফিসাররা যেভাবে যুক্ত, যে এই বিষয়েতে আজকে তাকে একেবারে সম্পূর্ণ, তার বাড়ি আক্রান্ত, তার জীবন সংশয় ছিল, পুলিশ নিয়ে তখন বসিয়ে রেখেছে। এটা যদি সিসিটিভির ফুটেজ সেখানে পরীক্ষা করা হয়, থানা পরিষ্কার হবে এখানে সে ছিল, প্রত্যেক থানায় সিসিটিভি আছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের উকিল ভুবনেশ্বর বলবেন করেছে। এখন তাকে পুলিশ রিমান্ডে আবার নিয়ে গেছে, যে আক্রান্ত তাকে পুলিশ রিমান্ডে নিয়ে গেছে, তার জামিন দেয়। যেহেতু সাবজুডিস ম্যাটার, কোর্টের সম্বন্ধে আমরা কিছু বলবো না। কোর্ট অর্ডার করেছে, কোর্টের উপর আমাদের আস্থা আছে, এবং সকাল থেকেই আমাদের মাননীয় পবিত্র মহাশয় কোর্টে বসাচ্ছিলেন অর্ডার হওয়া অবধি। যেটা অবাক করলো আমাদের, যে ওনাকে, কাজলবাবুকে ধরে নিয়ে গেলেন রাত্রিবেলা 13 তারিখে, ওনাকে ওইখান থেকে ছাড়লেন 14 তারিখ সন্ধ্যাবেলা 5টার পর। এবার সকাল থেকে ওনার বাড়িতে যে 13 তারিখ অ্যাটাকটা হয়েছিল, ওইটার জন্য ওনার স্ত্রী এবং ওনার মেয়ে থানায় একটা এফআইআর করার জন্য গেছিল। পুলিশ বলছে কিছুক্ষণ বাদে নিচ্ছি, রিসিপ্ট কপি চাওয়ার পর বলছে দিচ্ছি, 2টোর সময় দেবো, 3টের সময় দেবো, আলটিমেটলি ওই কপিটা দেয়। তারপর পরবর্তী সময়ে জানানো হলো যে ওনাকে অ্যারেস্ট করেছে। এবার নিরুপায় স্ত্রী এবং মেয়ে কোর্টে ছোটাছুটিতে ব্যস্ত। তো আজকে আমরা কোর্টকে এটা জানিয়েছি যে আপনারা জানেন এখন প্রত্যেক থানাতেই সিসিটিভির ফুটেজ থাকে। ওই সিসিটিভির ফুটেজটাকে কোর্ট একটা রিপোর্ট তলব করেছে, এসপি এবং ওই ওসিকে ডাইরেকশন দিয়েছে, দিয়ে বলেছে যে ওই সিসিটিভির ফুটেজটা সম্বন্ধে রিপোর্ট কোর্টে দেওয়ার জন্য, কারণ আমাদের ওই পিটিশন অনুযায়ী কোর্ট এই অর্ডারটা করেছে। যদিও ওই ভদ্রলোককে, আমি ভদ্রলোকই বলবো ওনাকে, কারণ ওনার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, আমি যতটুকু জানতে পেরেছি ওনার পরিবারের সঙ্গে, বা পুলিশও কোনো স্পেসিফিক কেস নাম্বার দিতে পারেনি। তো ওই ভদ্রলোককে 13 তারিখ রাতে যদি নিয়ে যায় এবং 14 তারিখ ছেড়ে দেয়, তারপর সাবসিকুয়েন্ট আবার অ্যারেস্ট করে, তাহলে এর আগের যে অ্যারেস্টটা উনি যে লকআপে ছিলেন ওইটা ইলিগাল ডিটেনশন, ওইটা কি কারণে করেছিলেন? এবং ওই লকআপে নেওয়ার এবং ওনাকে, লোকটাকে ওইখানে রাখার সিসিটিভির ফুটেজটা একমাত্র আমাদের আস্থা, এবং ওইটা ছাড়া আমাদের উপায় নেই। এছাড়াও এই কাজলবাবুর স্ত্রী এবং মেয়ে সকাল 10টা থেকে 2টো অবধি কাগজ হাতে যে ওইখানে গেছে, যে ডিউটি অফিসার, ওইটাও নিশ্চয়ই সিসিটিভি ফুটেজে থাকবে। তো ওইগুলো আমরা কোর্টকে বলেছি, কোর্ট কনসিডার করেছে। আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো
যে পুলিশ এত প্রম্পট, যে ভদ্রলোক এফআইআরটা দিয়েছে, আমি যতটুকু শুনতে পারলাম নেপাল বাবু, উনি বুথের দায়িত্বে আছেন বিজেপি, তো ওইটার জন্য খুব তৎপর হয়ে পুলিশ একজন লোককে ধরে ফেললো, পুলিশ রিমান্ডের প্রেয়ার করলো। হয়তো একজন এক্স মিনিস্টার, এক্স স্পিকার, উনি ওনার পবিত্র বাবুর পলিটিক্যাল ক্যারিয়ার আপনারা জানেন, কতবার উনি এখান থেকে জয়ী হয়েছে, এমনকি পুলিশ রেজিস্ট্রি করেনি, নো কেস হ্যাজ বিন রেজিস্টার্ড। আমরা আজকে কোর্টে অনেক ছানবিন করেছি, কিন্তু ওই নাম্বারের কোনো কেস বা পবিত্র বাবুর যে এফআইআরটা, ওইটার কোনো নাম্বার আমরা পাইনি। তো আমরা এটাই বলবো, আমরা কোর্টের উপর আস্থা রেখেছি, দেখা যাক 17 তারিখ কি হয়। আর পুলিশ আমার মনে হয়, হ্যাঁ এখন আপনারা করছেন, আগামী দিন অনেক কিছু হতে পারে না, কোর্ট আছে, তো কেন আপনারা পার্সোনালি করছেন? যেটা সঠিক ওইটাকে ঠিকঠাক তদন্ত করুন, ওইটা কোর্টে পেশ করুন, যেটা আমার মানে ভাস্করদা বললেন, আমার সহযোদ্ধা, আইনগত দিক থেকে আমরা কোর্টে লড়াইটা করি। তো আমি ওইটাই বলতে চাইবো পুলিশকে, সাধারণ মানে মানুষকে এইভাবে আইনের বেড়াজালে জড়াবেন না, সবকিছুর একটা শেষ আছে। ব্যাস এতটুকুই বলার। আমরা দেখি আগামী দিন কি হচ্ছে 17 তারিখ, তারপর বাকিটা আপনাদের জানাবো। বলতে চাই, আসল কথা হলো জনগণ হলো আমাদের সবচেয়ে বড় আদর, জনগণ। তার জন্য আমরা জনগণের কাছে বলতে চাই যে আজকে যে পুলিশ যেভাবে মিথ্যা মামলাগুলি সাজাচ্ছে, একদম আইন বিরোধী, যে ভারতের সংবিধান বিরোধী। এইভাবে কোনো দিন সত্যকে ঢাকা যাবে না। পুলিশ অনেক কিছু করতে পারবে, কিন্তু সত্য কোনো দিন সত্যই থাকবে, সত্যকে কোনো দিন মিথ্যা পালন করতে যাবে না। তো এই যে কাজল দাস, ওনাকে 13 তারিখ অ্যারেস্ট করলো, 14 তারিখ কোর্টে ফরওয়ার্ড করেনি, 15 তারিখ অ্যারেস্ট করে আবার ফরওয়ার্ড করেছে। তো এই যে ওনাকে ইলিগেল ডিটেনশন করলো, এটা উত্তর কে দেবে? তো কোর্টের কাছে আমরা এই অ্যাঙ্গেলেই আমরা সাবমিশন করেছি। কোর্ট অর্ডার দিয়েছে, দেখা যাক। আমরা আবার আসলে 17 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড গেছে, পুলিশ রিমান্ড পরে পুলিশ একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টের আমরা ছানবিন করে আমরা আবার নেক্সট হিয়ারিংয়ে যাব। কিন্তু কথা হলো, পুলিশ প্রত্যেকটা মামলা হচ্ছে, আমরা পুলিশের কাছে অনুরোধ করব যে আপনারা মিথ্যার প্রশ্রয় দেবেন না। আপনারা এইভাবে প্রশ্রয় দিতে দিতে আপনারাও একদিন এই ক্রাইমে জড়িয়ে যাবেন। প্রত্যেক দিন যা সত্য ঘটনা হচ্ছে তার বিচার করুন, বিচারে সাহায্য করুন। কিন্তু পুলিশ মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছে, মিথ্যার মামলা নিচ্ছে। হ্যাঁ, পুলিশ আছে ওভারটাইম খাটছে বিজেপির জন্য, এটা এরকম করবেন না। ভারতের সংবিধান আছে, রক্ষা করুন। আপনাদের চাকরির যে অসুখস্তম্ভ আপনাদের গায়ে আছে, আপনাদের সেই জিনিসের লক্ষ্য রাখুন। আপনারা সত্য মামলা নিন, হ্যাঁ, মানুষকে বিচার দিন, বিচারে সাহায্য করুন। অনেক মামলা পড়ে আছে, মানুষ বিচার পাচ্ছে না, এরপরে আপনারা মিথ্যা মামলা দিচ্ছেন। এটা কি? আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে ছেলেটা কাজল কোনোদিন আপনারা ঘটনা করেনি, আপনারা গল্প বানিয়েছেন, গল্প বানিয়ে তাকে ক্রিমিনাল বানিয়ে ওকে ছেড়ে দিচ্ছেন। তাই এইভাবে আপনারা তো ক্রিমিনাল তৈরি করছেন। একটা সমাজে আমরা ক্রিমিনাল দাঁড়াচ্ছে, বেড়ে যাচ্ছে, ক্রিমিনাল বেড়ে যাবে। ক্রিমিনালরা এদিকে প্রশ্রয় পাচ্ছে আর ভালো মানুষকে ক্রিমিনাল বানাচ্ছেন, তাহলে তো আপনার সমাজে প্রচুর ক্রিমিনাল তৈরি করে দিচ্ছে। এইভাবে সমাজ ব্যালেন্স হবে না। তাহলে আমরা বলবো যে আপনারা সত্য মামলা নিন এবং সত্য ইনভেস্টিগেশন, ফেয়ার ইনভেস্টিগেশন করুন। এই দিয়ে কথা বলবো। রাজ্য এবং বহিরাজ্যের চিকিৎসকদের এক নির্ভরযোগ্য ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হল। আপনি এবং আপনার পরিবারের চিকিৎসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আজই যোগাযোগ করুন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বারে। এখানে মেডিসিন, সুগার, গ্যাস্ট্রোলজি, উচ্চ রক্তচাপ জনিত সমস্যা, নাক, কান, গলা, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশু, অর্থোপেডিক, চর্ম, সার্জারি, মানসিক রোগ, ব্রেন স্ট্রোক, স্পন্ডিলাইটিস, বিভিন্ন ব্যথা, আর্থারাইটিস ইত্যাদি রোগের জন্য রাজ্য এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাবেন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলে। এছাড়া বহিরাজ্যে কাজের অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্টরাও এখন হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের শ্রীবাস্তা ফিজিওথেরাপি সেন্টারে রোগী দেখছেন। উন্নত মানের চিকিৎসাজনিত সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা হাপানিয়া স্বস্তি মেডিকেল হলের ডক্টরস চেম্বার, ত্রিপুরা মেডিকেল কলেজ রোড, আগরতলা। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 977464
9192 অথবা 7005313939। আমরাই আপনাদেরকে উন্নত পরিষেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।